মাত্র এই কয়েকটা টাকা কেন? আমার বাকি টাকা কোথায়? বিশ্বাস করুন জমিদার বাবু, ঘরে যত টাকা ছিল সব আপনাকে দিয়ে দিয়েছি। একটা কানাকড়িও নেই আমার কাছে। এই শোনো, ওর ঘরে গিয়ে ভালো মতো তল্লাশি করে দেখ, কাজের কিছু পাস কিনা। জি মালিক, এখনই যাচ্ছি। কি করছেন আপনি এসব? ঘরের সবকিছু এলোমেলো করছেন কেন? শুভর বাবা, লোকটাকে থামাও। খবরদার, কেউ আমার কাছে বাধা দিতে আসবে না। পিটিয়ে সবাইকে এই গ্রাম ছাড়া করব। থাক রেনু, ওকে ওর কাজ করতে দাও। কিরে, কাজের কিছু পেলি? এখানে এক বস্তা চাল ছাড়ার কিছুই পাইনি। ওই বস্তাটাই তুলে নিয়ে আয়। জমিদার সাহেব, আপনার পা ধরে অনুরোধ করছি, চালের বস্তাটা নিয়ে যাবেন না। ওই চালটুকু আমাদের শেষ সম্বল। আবার খাজনা পুরোটা না দেওয়ার আগে তোদের এই কথা চিন্তা করা দরকার ছিল। এখন আর তোদের কোনো দয়া মায়া দেখাবো না আমি। জমিদার সাহেব, আপনার দোহাই লাগে, আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওর জন্য হলেও আপনি অন্তত কিছু চাল রেখে যান। পা ছাড়ো বলছি। ঠিক আছে, এই শোন, কিছু চাল ওদেরকে দিয়ে বস্তাটা পিঠে করে বাড়ি নিয়ে যা। আমি চললাম। দেখেছ আমাদের মালিক কত দয়ালু? এরপর থেকে আমাদের মালিকের সব হুকুম মেনে চলবে, নয়তো মালিক এরপর আর তোমাদেরকে কোনো দয়া দেখাবেন না। এই নাও তোমাদের চাল। মাত্র এইটুকু চাল, এটুকু দিয়ে তো আমাদের দুই বেলাও খাওয়া হবে না। চুপ করো, আমাদের মালিক যে দয়া করে তোমাদেরকে এইটুকু চাল দিয়েছে, তাই তোমাদের কপাল। রেনু কিছু চাল নিয়ে রান্নাঘরের চুলোয় চড়িয়ে দিল। ভাত রাঁধা শেষে রান্নাঘরে দুজন খেতে বসলো। চাল যেহেতু কম, ভাতও আমাদের কম খাওয়া উচিত, যতক্ষণ না পর্যন্ত আমাদের খাবারের অন্য কোনো ব্যবস্থা হচ্ছে। কিন্তু শুভ কোথায়? ও খাবে না? বাইরে কোথাও খেলছে হয়তো। মা, জলদি বাইরে এসো। কি হয়েছে তোর? এভাবে ডাকছিস কেন? আরে মা, তোমরা আগে এখানে এসো, দেখে যাও কি হয়েছে। চলো তো গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চলো। এই দেখো মা, এই মহিলাটা গাছের আড়ালে পড়েছিল, খেলতে গিয়ে ওকে পেয়েছি। ওর এই অবস্থা কেন? বেঁচে আছে কি এখনো? দেখো তো শুভর বাবা। হ্যাঁ, বেঁচে আছে। চলো ওকে আমাদের ঘরে নিয়ে যাই। ওকে আমাদের ঘরে তো আনলাম, কিন্তু ওর তো এখনো জ্ঞান ফিরছে না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কি হয়, নয়তো ডাক্তার ডাকতে হবে। শুভ, তুই মেয়েটাকে পাহারা দে, ওর জ্ঞান ফিরলে আমাদেরকে ডাক দিবি। বাবা দাঁড়াও, মহিলাটা চোখ খুলছে আর বিড়বিড় করে কি যেন বলছে। ওর কাছে গিয়ে দেখি কি হলো। ও বিড়বিড় করে পানি খেতে চাইছে। শুভ, যা, ওর জন্য একটু পানি নিয়ে আয়। মা, এই নাও পানি। আপনি কি উঠে বসতে পারবেন, নাকি আপনাকে কিভাবে পানি খাইয়ে দেব? পারবো বসতে। পানির গ্লাসটা আমার হাতে দিন। আরো খাবেন পানি? না, আর লাগবে না। কি হয়েছিল আপনার সাথে? আপনি ওখানে অসুস্থ হয়ে পড়েছিলেন কেন? আমাকে একজন মারতে চেয়েছিল, তার হাত থেকে পালাতে গিয়ে আমার এই অবস্থা। বিপদ না কাটার আগ পর্যন্ত আপনি আমাদের কাছে যতদিন ইচ্ছে থাকতে পারেন। না, এখন আর কোনো বিপদ নেই,
আমি সুস্থ হয়ে গেছি। আজ এবং এখনই আপনাদের এখান থেকে চলে যাব। আমার পেটটা আবার ব্যথা করছে। আপনার মনে হয় খিদে পেয়েছি। যাওয়ার আগে কিছু খেয়ে নিন। একটু অপেক্ষা করুন, আমি খাবার আনছি আপনার জন্য। শুভ, তুই খেয়াল রাখিস। ঠিক আছে মা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মীরা। আচ্ছা শুভ, আমার একটু হাঁটতে মন চাইছে। তুমি কি আমাকে সাথে নিয়ে একটু হাঁটবে? জি, চলুন। কি করছো রেনু? মেয়েটাকে যে আমরা আমাদের বাড়িতে এনেছি তাই তো বেশি, তুমি আবার ওকে খেতেও দিতে চাইছো, যেখানে আমাদের নিজেদেরই খাবারের কোনো ঠিক নেই। সামান্য নুন ভাতি তো দেবো ওকে। তুমি এভাবে কেন বলছো? মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে না? এ কি, নুনও তো দেখছি শেষ। এখন মেয়েটাকে কি দিয়ে ভাত দেই? এই সামান্য ভাত বাঁচাতেই তো আমরা কষ্ট করে সামান্য খেয়ে নিজেদের ক্ষুধা মেটালাম, তবুও তুমি বুঝতে চাইছো না কেন? আপনাদের নুন শেষ বুঝি? দাঁড়ান, আমি এখনই আপনাদের নুনের ব্যবস্থা করছি। আপনি এখানে অসুস্থ অবস্থায় হাঁটাহাঁটি করছেন যে? আমাদের সব কথা শুনে ফেলেছেন? শুধু একটা কথাই শুনেছি যে আপনাদের নুন শেষ। আপনারা চাইলে আমি অফুরন্ত নুনের ব্যবস্থা করতে পারি আপনাদের জন্য। কিভাবে? রান্নাঘরে ওই ভাঙা চুলাটার কি কোনো প্রয়োজন আছে আপনাদের? না। তাহলে এই চুলাটা আমার হাতে দিন। মা, এই ময়লাটা চোলা হাতে নিয়ে কি বিড়বিড় করছে? চুপ কর শুভ। হয়েছে, এবারে চুলাটার ভিতরে আপনার হাত দিয়ে দেখুন। এ কি, চুলার ভিতর নুন কোথা থেকে এলো? এটাই তো রহস্য। আপনি চুলা থেকে লবণ নিয়ে রাতে যদি রান্নাঘরে ছিটিয়ে রাখেন, পরের দিন সকালে উঠে দেখবেন নুন দিয়ে আপনাদের রান্নাঘর ভরে গেছে। আপনি কি বলছেন এসব? একদম সত্যি বলছি। বিশ্বাস না হলে আপনারা আজ রাতে একবার চেষ্টা করে দেখতে পারেন। তবে রাতে অবশ্যই চুলাটাকে ঢেকে রেখে ঘুমাতে ভুলবেন না, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের। যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, খেতে দিন আমায়। মীরা খেয়ে দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। রফিক আর রেনু মীরার কথা মতো সব কাজ করার পর সকালে উঠে দেখলো তাদের পুরো রান্নাঘর নুন দিয়ে ভরা। মেয়েটা তাহলে মিথ্যা বলেনি, সত্যি আমাদের পুরো রান্নাঘর নুন দিয়ে ভরে গেছে। জমিদার সাহেবের কারণে এই গ্রামের নুনেরও অনেক দাম। আমরা যদি কম দামে এই নুনগুলো সবার কাছে বিক্রি করি, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক বলেছ, তাহলে নুনগুলো এক জায়গায় জমা করি। কি বললে? এতগুলো নুনের দাম এত কম? কিন্তু জমিদার সাহেব তো বলেছিলেন লোক দিয়ে অনেক দূর থেকে নুন আনাতে হয় বলে নুনের এত দাম। তাহলে তোমরা এত কমে কিভাবে দিচ্ছ? তুমি নুন নিবে কিনা সেটা আগে বলো, নয়তো আমরা অন্য বাড়ি গেলাম। আরে না, এ নাও টাকা, আমাকে আরেক বাটি নুন দাও। 5 বস্তা নুন এনেছিলাম গত সপ্তাহে। নুন কতটুকু বিক্রি হয়েছে মোট? কয় বস্তা বাকি আছে আর? এই তো মালিক, 4 বস্তা বাকি আছে এখনো। মানে কি? প্রায় সবই তো বাকি আছে দেখছি। মানুষ কি নুন খাওয়া বাদ দিয়ে দিল? না জমিদার সাহেব, রফিকারা কম দামে নুন বিক্রি শুরু করার পর থেকে আমাদের বিক্রি কমে গিয়েছে। রফিকের নুনের ব্যবসা করার অনুমতি কে দিল? তুই আমাকে কিছু জানাসনি কেন? ও কোথা থেকে নুন আনে? সেটাই তো কথা, ওকে কখনো নদীর আশেপাশেও দেখিনি, তবুও যে নুন কোথা থেকে আনায়। আজ থেকে ওর উপর নজর রাখবি, আর দেখবি ও নুন কোথা থেকে আনায়। জি মালিক। সোনু রাতে রফিকের রান্নাঘরে উকি দিয়ে দেখলো তারা দুজন কিভাবে চুলো থেকে নুন ছিটাচ্ছে। সারা রাত সেখানে পাহারা দেওয়ার পর সকাল হলে দেখলো নুনগুলো অনেক বেশি হয়ে গেছে। সারা রাত ঘুমাইনি বলে চোখে ভুল দেখছি না তো? এ কিভাবে সম্ভব? চোখ কসলানোর পরেও সব ঠিকঠাক। ওই তো রফিক আর ওর বউ নুনগুলো জড়ো করা শুরু করেছে। যাই, মালিককে গিয়ে খবরটা জানাই। কি বললি?
একটা ভাঙ্গা চোলা থেকে নুন নিয়ে ওরা ওদের রান্না করে নুনের চাষ করে। শিগগিরই ওই চোলা আমার বাড়িতে আনার ব্যবস্থা কর। জি মালিক, এখনই যাচ্ছি। যেভাবেই হোক আমার ওই নুনের চুলাটা চাই চাই। তা বলছে চোরাটা। দেব না, এই চুলোটাই আমাদের বেঁচে থাকার শেষ সম্বল। ভালোই ভালোই আমাকে চোরাটা এখন না দিলে জমিদার সাহেব নিজে আসবে চোরাটা নিতে। তোমার স্বামী সন্তানের ক্ষতি না চাইলে চোরাটা দিয়ে দাও। ঠিক আছে, নিয়ে যাও, তবে জেনে রেখো আমাদের উপর তার এই অত্যাচারের শাস্তি তিনি খুব দ্রুতই পাবেন। এই নিন জমিদার সাহেব, এনেছি ভাঙ্গা চোরাটা। সত্যি এই ভাঙ্গা চোলা থেকে নুন বের হয়? তোর কথা যদি মিথ্যে হয় তবে শাস্তি দেব তোকে। আমি একদম সত্য বলছি মালিক, কাল সকালে সব প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ওই বড় কর্তাতে নিয়ে গিয়ে চোলাটা রাখতে হলে আমার অনেক নুনের দরকার। জি মালিক, এখনই সব ব্যবস্থা করছি। সোনু সবকিছু ঠিকঠাক মতো করার পর তার বাড়ি চলে যায়, কিন্তু চুলোটা সে ঢাকে না। সকালে ঘুম ভাঙার পর জমিদার সাহেব দেখেন তিনি নুনের উপর ঘুমাচ্ছেন। এ কি, এত নুন আসলো কোথা থেকে? শোনো, কোথায় তুই? মালিক, আমি এখানে। আপনার বাড়ির অবস্থা দেখে অনেক কষ্টে আপনার ঘরে ঢুকেছি। এত নুন কোথা থেকে আসলো? আমি কি তোকে এত নুন আনতে বলেছিলাম? বুঝতে পারছি না কিভাবে কি হলো। আপনি আমার হাত ধরে বাইরে বের হয়ে আসুন। নুন এখনো বেড়েই যাচ্ছে, আমার নাম নেই। হ্যাঁ চল। বাড়ির বাইরে বের হওয়ার পর খুব হাঁচি পাচ্ছে। দাঁড়া, একটা হাঁচি দিয়ে নেই। আচ্ছা, আপনার হাঁচির সাথেও নুন বের হচ্ছে, নাকে মুখে নুন ঢুকেছে বোধ হয়। তাই তো মনে হচ্ছে। মুখটা খুব নোনতা লাগছে, থুতো ফেলতে হবে। আপনার মুখ থেকে এমন শুকনো ঝরঝরে নুন বের হচ্ছে কিভাবে? জানি না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ডাক্তার ডাক শিগগিরই। ওনার পুরো শরীর আস্তে আস্তে নুন দিয়ে ভরে যাচ্ছে। এই দেখুন, ওনার হাত কাটলেও সেখানে রক্তের বদলে নুন বের হচ্ছে। আপনি যেভাবেই হোক জমিদার বাবুকে সুস্থ করে তুলুন ডাক্তার সাহেব। দুঃখিত, আমার আর কিছুই করার নেই। উনি ভেতরে ভেতরে অনেক যন্ত্রণা বোধ করছেন। ওনার মৃত্যু যেন সহজ হয় সেই কামনাই করি। আমাকে মেরে ফেলছো না, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। জমিদার বাবু সেই রাতেই মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর সব নুন তার বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। আমার কথা যে এত তাড়াতাড়ি সত্যি হবে বুঝতে পারিনি। এবার অন্তত সবাই জমিদারের অত্যাচার থেকে রক্ষা পাবে। হ্যাঁ, আর আমাদেরকে অভাবে দিন কাটাতে হবে না। এ কি, এই চুলোটা তুমি আবার কোথা থেকে পেলে? জমিদার বাবুর বাড়ি থেকে। জমিদারের সাথে যা হয়েছে এই চুলোটার জন্যই নয় তো? তাহলেই তো ভালো, চুলোটা আমাদের হয়ে প্রতিশোধ নিয়েছে, আর আমরা আবার আগের মতো চুলোটা দিয়ে লবণ চাষ করতে পারবো। ঠিক বলেছ।